এবার তোমাদেরকে কেদারনাথের আপ অ্যান্ড ডাউন ট্রেক করার পর আমার কিছু এক্সপিরিয়েন্স সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এই যে ডিস্টেন্সটা, এটা 100% 16 কিলোমিটার। নামবার সময় আমি দেখলাম 16.5 না 16.4 এরকম ছিল, ডাইরেক্ট গৌরীকুণ্ডের কার পার্কিং ভেতরে, যেখানে শাটেল সার্ভিসগুলো পাওয়া যায়। ইনফ্যাক্ট এবারে দেখলাম বোর্ডও লিখে দিয়েছে যে দূরত্বটা কিন্তু 16 কিলোমিটারই। অতএব এই যে 22 কিলোমিটার 23 কিলোমিটার এক হতে পারে এটা সোনপ্রয়াগ থেকে, কারণ সোনপ্রয়াগ থেকে আরও 5-6 কিলোমিটার, 6 + 16 22 কিলোমিটার। আর সেকেন্ড, আমার যেটা পার্সোনালি মনে হয়, হয়তো পিঠু বা ঘোড়া এরা এটা জিনিসটাকে রটিয়েছে যাতে মানুষ ভয় পেয়ে উঠতে না চায়, তাহলে যাতে ওদের সার্ভিসই ইউজ করে। এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কাউকে কোনো কোট করছি না, কেউ আমাকে এগুলো নিয়ে কিছু বলেনি। আর যদি চড়াইয়ের কথা বলি, আমি বয়স্ক মানুষকেও দেখেছি 12-13 ঘন্টায় পার করতে। আমি 25, 30, 35 বছরের মানুষকেও দেখেছি পিঠু করে, পালকি করে যেতে, যেহেতু এখন ঘোড়া বন্ধ ছিল। আদারওয়াইজ চড়ে যাবে তোমরা যদি সকালবেলা 4টে, 4:30, 5টা নাগাদ শুরু করো, তোমরা সন্ধ্যা আরতি নাগাদ পৌঁছে যাবেই। অনেকে এমন আছে রাত্রির 10টা, রাত্রির 11টার সময় শুরু করেছে। এখানে কিন্তু প্রশাসনের নিয়ম সকাল 5টা থেকে রাত্রির মধ্যে তুমি উঠতে পারো, রাত্রি না সন্ধ্যের মধ্যে তুমি উঠতে পারো। কিন্তু এখানে শুনছি লোকে 24 ঘন্টা উঠছে, 24 ঘন্টা নামছে। অতএব তোমরা তোমাদের মতো করে প্ল্যান করো। তেমন হলে তোমরা মধ্যেখানে ভীমবালি, লিঞ্চলি বিভিন্ন জায়গায় টেন্ট আছে, ওখানেও থেকে যেতে পারো, কোনো অসুবিধা নেই। 500 টাকা, 400 টাকা, 600 টাকা করে পার বেড নেবে ওরা। আর সেকেন্ড পয়েন্ট, এই যে পুরো যাত্রাটা আছে তার মধ্যে সবথেকে চড়াই বা আমার মতে সবথেকে টাফেস্ট হচ্ছে প্রথমের দিকে 500-700 মিটার। মানে তোমরা যখন গৌরীকুণ্ড পার্কিংয়ের ওখানে নেবে একটুখানি হেঁটে গেলে 1টা কি 2টো বাঁক ঘোরার পরই তোমরা ওই ঘোরার যে প্রিপেড কাউন্টার আছে ওখানে পৌঁছবে। ওইখান থেকে মোটামুটি ধরে নাও কেদারনাথের যে মেন গেটটা আছে ওই অবধি চড়াই বেশি। শুধু চড়াই বলে না, কিছু কিছু জায়গায় সিঁড়ি আছে। আর সব থেকে যেটা অস্বস্তিকর বা সব থেকে যেটা প্রবলেম করে সেটা হচ্ছে ওটা একদম সরু গলি, সেখানে পালকি নিয়ে যাচ্ছে, সেখানে পিঠু নিয়ে যাচ্ছে, ওইখানটা হয়ে যায় প্রবলেম। আদারওয়াইজ পুরো যে যাত্রাপথ উঁচু নিচু স্লোপ সব কিছু আছে, একটু হেলে দুলে রেস্ট নিয়ে তোমরা যেতে পারবে, কোনো অসুবিধা নেই। এর পরের পয়েন্ট হচ্ছে পালকি, পিঠু, ঘোড়া এদের থেকে সাবধান। আমি ঘোড়াটা ফেস করিনি, ওই 1টা 2টো 3টে যেমন নর্মালি নামছিল, ছেলেরা যারা থাকে আর কি ওই ঘোড়াগুলোকে ম্যানেজ করে তাদেরকে ছেড়ে দিয়েছে, ওরা দৌড়ে দৌড়ে নামছে। আমি তো ভয়তে 1-2বার পড়েও যাচ্ছিলাম, ভয়তে টাচ হয়নি যে ওরা দৌড়চ্ছে আমাকে এসে মেরে না দেয়। মেনলি কি হয়, ওরা ভারীটা নিয়ে উঠছে বা ভারীটা নিয়ে নামছে, ওরা পেছন থেকে সাইড 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 করে চিৎকার করবে। অনেক সময় এমন হবে যে জায়গাটায় ধরো একদিকে একটা মানুষ এদিকে হাঁটছে, ওদিক থেকে একটা মানুষ আসছে, মধ্যখান থেকে ওরা যাবে। এবার জায়গাটা কম হলে ওরা ধাক্কাও মেরে চলে যেতে পারে, ওরা হাত দিয়ে আমাদের সরিয়েও দিতে পারে, ওরা কানে কাছে এসে চিৎকার করতে পারে, হয়তো কিছু কিছু সময় রেগে গিয়ে দুটো কথাও শুনিয়ে দিতে পারে। হ্যাঁ, নো ডাউট হিউম্যানিটির খাতিরে ওরা ভারী নিয়ে উঠছে বা ভারী নিয়ে নামছে, কিন্তু আমাদেরও তো এটা অভ্যেস নেই। পিঠুতে তাও তুলনামূলক ভয়টা কম, ডলিতে ভয়টা বেশি, কারণ 4জন থাকে, ওরা নামবার সময় ছুটে ছুটে নামে। আর উঠবার সময় তো যখন ওদের স্লোপ কম পায় তখন ওরা মোটামুটি পেস বাড়িয়ে দেয়, তো ওইটা একটা ব্যাপার। আর ওই যেহেতু কাঠের হ্যান্ডেলগুলো থাকে, ওগুলো যদি এইসব জায়গায় লাগে না, ভালো মতো লাগবে। এর পরের পয়েন্ট, লাঠি। অতি অবশ্যই লাঠি নেবে। তোমরা এক হাতেই লাঠি নাও, কোনো অসুবিধা নেই, অনেক আছে 2 হাতে 2টো লাঠি নিচ্ছে, যেটা তোমাদের সুবিধা তোমরা করতে পারো। তবে লাঠি ম্যানেজ করার একটা টেকনিক আছে। লাঠি সবসময় আমি সোজা ফেলে একটুখানি বাঁকিয়ে বা প্রেশার দিয়ে একটুখানি এগিয়ে গিয়ে তুলে নেবে। অনেক আছে পুরো লাঠিটাকে ফেলে পুরো শুয়ে দিচ্ছে, আর তাতে কি হচ্ছে, সে প্রেশার পাচ্ছে না, আর পেছনের যে মানুষ হাঁটছে তার পায়ের মধ্যে বারবার খোঁচা খাচ্ছে। অনেক আছে ধরো কিছু বার করবার জন্য বগলে লাঠিটাকে আমরা ধরে নিচ্ছে। এবার লাঠিটা তো বড়, মোটামুটি 3 ফিট 4 ফিট 5 ফিটের লাঠি, পেছনের যে মানুষের খোঁচা লাগছে সেটাকেও খেয়াল করছে না। এইটা অতি অবশ্যই মাথায় রাখবে। আর লাঠি কিন্তু ইম্পর্টেন্ট, লাঠি অনেক হেল্প করে। মানে আমার উঠবার সময় টেকনিক্যালি আমার কষ্ট বা পা ব্যথা অনেক কম হয়েছে, ইনফ্যাক্ট ঘুমনোপত্র ছিলই না। তোমরা একটা ভালো জুতো আর মোজা পরো। এই যে চড়াইটা আছে, বিশেষ করে যখন বৃষ্টি পড়ে বা কিছু কিছু পাথর আছে মার্বেল টাইপের, পুরো প্লেন একদম চকচকে হয়ে গেছে, সেখানে জুতো পরলেই স্লিপ করে যাবে। একটু ভালো জুতো গ্রিপ আছে, যে জুতোটা স্কিড করবে না। কোনো ব্র্যান্ডের ব্যাপার নেই যে তোমরা অ্যাডিডাস কেনো, পুমা কেনো, স্কেচার কেনো, বা ওই ডিক্যাথলনের যে আছে কিচুয়া কেনো, যেটা তোমাদের সুবিধা হবে, যে জুতোটা মনে হবে গ্রিপ ভালো, যেটা তোমাদের কমফোর্টেবল লাগবে। কারণ তোমরা যেহেতু ওই ধরো 11-12 ঘন্টা 13 ঘন্টা বা
তোমরা যদি কমে করো তত ঘন্টা তোমাদেরকে পরতে হবে, যেটা তোমাদের কমফোর্টেবল, একটু লাইট মানে হালকা, আর যেটার গ্রিপ খুব ভালো আছে এরকম জুতো পরো। আর মোজাটা একটু পারলে ভালো কোয়ালিটির একটু মোটা টাইপের মোজা পরার চেষ্টা করো। যখন আমি নামছিলাম না, ওই মোজাটা ঘষে ঘষে আমার পায়ের তলা পুরো লাল ছিলে গেছে। একটু মোটা মোজা পরলে ওই প্রবলেমটা কিন্তু অতটা হবে না। আর নামার সময় কিন্তু মানে আমরা ধরে আমরা পাটা দিয়ে আমরা গ্রিপ করছি, তো এই আঙুলের ডগাগুলো প্রচণ্ড লাগবে, ব্যথা হবে। তো ওটাও মাথায় রেখে যখন জুতো কিনবে, যদি ওই জায়গাটা একটুখানি সফট হয় বা যদি মোজাটার প্যাডিং ওখানটা একটু ভালো হয়, আঙুলের ওখানে দেখবে ভালো মোজাগুলো একটুখানি থাকে, যেমন জকি বা বিভিন্ন ভালো ব্র্যান্ডের মোজাগুলোতে সামনের দিকটা একটু মোটা থাকে, ওরম টাইপের কিনতে পারো। এর সাথে একটা কথা বলে দিই, যখন উঠবে তখন কোমরে বা পিঠে হালকা একটা প্রেশার লাগবে, আর তার সাথে কাফ মাসেল মানে পায়ের যে আমরা নর্মালি বলি পায়ের ডিম, ওখানে ব্যথা লাগবে। আর কিছু কিছু ক্ষেত্রে হয়তো হতে পারে যে জুতো ভালো না হলে পায়ের তলায় ব্যথা হবে, কিন্তু যখন নামবে তখন পায়ের আঙুল, পায়ের তলা, হাঁটু প্লাস এই যে পায়ের সামনের দিকে যে হাঁটু থেকে পায়ের নিচে অবধি যে হাড়টা আছে ওইখানটা ব্যথা হবে। এছাড়াও যদি তোমরা ভারী কিছু নিয়ে ওঠো তাহলে পিঠে ব্যথা হবে, কারণ আমরা সামনের দিকে একটুখানি ঝুঁকে পড়ি, তখন পিঠের দিকটা ব্যথা হতে পারে। এটা মাথায় রেখে তোমরা চাইলে যখন ওপরে পৌঁছে যাবে বা উপর থেকে যখন নিচে চলে আসবে গরম জলে স্নান করতে পারো, গরম জলে পা ডুবিয়ে রাখতে পারো, তাহলে অনেকটা ব্যথা কমে যাবে। আমি যদিও ওষুধ রেকমেন্ড করি না, তোমরা চাইলে ওষুধ খেতেও পারো, যেটা যার শ্যুট করে সেই অনুযায়ী করতে পারো। আর সঙ্গে একটা ভলিনি স্প্রে রেখে দিতে পারো, যদি বাই চান্স উঠতে গিয়ে কোথাও মোচড় লেগে যায় বা কিছু হয় সেক্ষেত্রে ওটা ইউজ করতে পারবে। আমার একটা পার্সোনাল তোমাদেরকে ট্রিক্স বলি, যেটা করে আমার ওঠা বা নামাটা খুব সহজ হয়েছে, সেটা হচ্ছে নিচের দিকে তাকিয়ে ওঠো। মানে আমরা ধরো এরমভাবে শুয়ে থাকাই, তো শুয়ে তাকিয়ে হাঁটি, এরম নিচের দিকে তাকাও, মোটামুটি সামনের দিকে 6-7 ফিট 8 ফিট অবধি যাতে তোমরা দেখতে পাও, তার বেশি দরকারও নেই। কারণ যখন পেছন থেকে বা সামনে থেকে যদি পালকি আসে, পিট্টু আসে, ঘোড়া আসে, ঘোড়ার তো গলায় ঘন্টা আছে, ওটা তোমরা আওয়াজ পেয়ে যাবে, পালকি পিট্টু সাইড 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 হাঁটিয়ে এইসব বলতে থাকবে, তাতে সুবিধে কি? প্রথমত চড়াইটা তোমরা বুঝতে পারছো না যে কতটা চড়াই আছে, কতটা দূর আছে সেটাও তোমরা বুঝতে পারছো না। তোমরা শুধু দেখছো কি আমাকে ওই 8 ফিটটা কভার করতে হবে, এই যে 8 ফিটটা কভার হয়ে গেল, আবার 8 ফিট কভার করতে হবে, আবার 8 ফিট কভার করতে হবে। আর আমি যখনই শুয়ে থাকাচ্ছিলাম, এমনও সময় গেছে যখন মোটামুটি 200-250 মিটার পর পর আমি বারবার দাঁড়াতে শুরু করছিলাম। আর যখন আমি নিচের দিকে তাকিয়ে হাঁটছি তখন মোটামুটি 500-600 মিটার এমন হয়েছে 1-1.5 কিলোমিটার পরে দাঁড়িয়েছি। আর এটা না পুরো মেন্টাল একটা সেট আপ, জানো তো, যে আমরা হাঁপিয়ে যাচ্ছি বা আমাদের কষ্ট হচ্ছে, আমাদের টায়ার্ডনেস লাগছে, আমি যখন ভাবছি যে আমাকে উঠতেই হবে, আরতির মধ্যে পৌঁছতেই হবে, তখন কিন্তু কেমন একটা জোশ চলে আসছে। আমি যখন উঠছি বেশ কিছুটা উঠে যাচ্ছি। একবার তো আমার হাইস্ট বোধহয় মনে আছে আমি 2 কিলোমিটার কন্টিনিউ হেঁটেছিলাম। আর আমার ক্ষেত্রে স্পেসিফিক্যালি প্রবলেম, বা যারা ভিডিও করে তাদের ক্ষেত্রে প্রবলেম কি, আমরা বারবার ধরে দাঁড়াচ্ছি, ছবি তুলছি, ভিডিও তুলছি, অনেক সময় মানুষ পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে, আবার একটা ফুটেজ নিচ্ছি বা একটু ফাঁকা হওয়া অবধি অপেক্ষা করছি, এইসব করতে করতে না সময় আরও বেশি লেগে যায়। অতএব আমি যে তোমাদেরকে বললাম 11 ঘন্টা, হয়তো তোমরা হাঁটলে দেখবে আমার মতোই চেহারা, আমার মতোই সব কিছু নিয়ে একটা মানুষ হয়তো 9 ঘন্টা 8.5 ঘন্টায় উঠে যাচ্ছে। হয়তো আমাকেও যদি এখন কেউ উঠতে বলে ভিডিও ছাড়া বা ফটো ছাড়া, তাহলে হয়তো আমিও 9.5 ঘন্টা 10 ঘন্টায় ম্যাক্সিমাম উঠে যাব। অতটা কিন্তু চড়াই নয়, আমার বরং নাবাটা বেশি কষ্টের মনে হয়েছে, নাবার সময় পায়ে খুব ব্যথা করেছে আজকে। আর তার উপর তো এই টানা কন্টিনিউ এসছে, আরও বেশি মাথা খারাপ হয়ে গেছে। লাস্ট হচ্ছে ওপরে খাওয়া দাওয়া, ওপরে থাকা, সার্ভিস, এইসব নিয়ে আমি জিএম ভেনে ছিলাম, তোমরা দেখেছো। আমার 1000 টাকার জন্য ওটা ওয়ার্থ ইট মনে হয়নি। হ্যাঁ, যদি তোমরা বাইরে খাবারের কথা বলো, সেখানে 300 টাকা করে থালি নিচ্ছে, মানে ভাত, ডাল, এক রকমের সবজি, রুটি, এটা হচ্ছে ওদের একটা ব্যাপার। কিছু দোকানে আছে 250, কিছু দোকানে আছে 300। সেটা যদি মেলাও তাহলে জিএমভিএন ঠিক আছে। আদারওয়াইজ আমাদের মতো যারা ট্যুরিস্ট বা আমাদের মতো যারা ডরমিটারিতে রয়েছে, তারা জায়গাটাকে না নোংরা করেছে। মানে বৃষ্টি পড়ছিল, জুতো পরে ভেতরে ঢুকে গেছে, পুরো কাদা কাদা হয়ে গেছে। সেকেন্ড হচ্ছে প্লাগ পয়েন্ট, এই যে 10টা বেডের মধ্যে একটা বেডেই দেওয়া 5খানা পয়েন্ট। এবার সেটা তো একজন লেডিস শুয়ে আছে, বা মানুষ তো যখন তখন রাত্রে গিয়ে চার্জ দিতে পারবে না একটা লেডিসের পাশে। 3 নম্বর হচ্ছে এখানে কোনো বালিশই নেই। আর ড্রিঙ্কিং ওয়াটার ছিল গরম, মানে ওটা তোমরা যত ইচ্ছে খেতে পারো, বোতলে ভরো, কোনো অসুবিধা নেই, রাখাই ছিল ডিনারের যে জায়গা তার বাইরে। লাস্টে বলি টয়লেট, এখানে কমন টয়লেট আছে, আমি ওগুলো ছবি তুলিনি। কমন টয়লেটের মধ্যে স্নান করার জায়গা,
নর্মাল যে মানে টয়লেট করার জায়গা সেগুলো আলাদা আলাদা করে রয়েছে, বেসিন বাইরে রয়েছে। একটা দুটো দেখলাম বেসিন খারাপ, একটা দুটো বেসিনের জল পুরো চুঁয়ে চুঁয়ে পড়ছে। এক্সস্ট ফ্যান একটাতেও আমি চলতে দেখিনি অতগুলো বাথরুমে। খাওয়া দাওয়ার দামের কথা যদি বলি, তাহলে তোমরা যত উপরে উঠতে থাকবে দাম বাড়তে থাকবে। প্রথমে যখন নিচ থেকে উঠবে তখন চা 20 টাকা, তারপরে 25, তারপর 30, ম্যাগি 50, 70, 80, পরোটা 50, 70। আমি একদম ওপরে পরোটা খাইনি, আমি 5 টাকার ক্রিম রোল ওখানে 30 টাকা দিয়ে খেয়েছি। কিছু কিছু সময় না মনে হবে যে কেন এত দাম, কারণটা কি? ঘোড়া খরচরে করে যাচ্ছে বলে এত দাম? কারণ 20 টাকার একটা কোল্ড ড্রিঙ্কস, আমি লিঞ্চলির কথা বলছি, দাম হচ্ছে 60 টাকা। ও হ্যাঁ, এখানে তোমাদেরকে বলি, প্রত্যেকটা জিনিস দরদাম হয়। তুমি চায়ের দোকানে গিয়ে 30 টাকা বললে, তুমি হয়তো দরদাম করে 25 টাকাতেও করতে পারবে। তোমাকে 20 টাকার কোল্ড ড্রিঙ্কস 60 টাকা বলেছে, তুমি হয়তো দরদাম করে 50ও করতে পারবে। এটাই আমার সব থেকে বিরক্ত লেগেছে। বাবা তুমি ডবল টাকা নিচ্ছ, 3 গুণ টাকা নিচ্ছ, 5 গুণ টাকা নিচ্ছ, খুব ভালো কথা, কিন্তু ফিক্সড করো। কার কি হিসাব বোঝাই যাচ্ছে না এখানে, যে তুমি এটা দোকানে ঢুকবে না, এখানে ম্যাগি কেদারনাথের ওপরে 80 টাকা করে। না, তুমি দরদাম করে যদি কমাতে পারো কমাবে, ও যদি একটুখানি ভালো হয় তাহলে হয়তো 80 জায়গায় 70 নিতে পারে, কোনো ঠিক নেই। যাই হোক, তোমাদেরকে অনেক কিছুই বললাম, আর হয়তো একটু বেশি ডিটেলে বা একটু বেশি এক্সপ্লেন করে দিলাম। এখন বাজে 2:20, ঘুম পেয়েছে আর ঘুমোতে হবে। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যদি তোমাদের কোনো মন্তব্য থাকে বা প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করো, কোনো অসুবিধা নেই। আজকের মতো এইটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে। বাই। জীবনে এর থেকেও আমি অনেক লম্বা সফর করেছি, তাওয়াং গেছি 21 ঘন্টা, বিভিন্ন জায়গায় বাসের পর বাস, ট্রেনের পর বাস, অনেক কিছু করেছি। আমি এর থেকে বেশি টায়ার্ডও হয়েছি। তবে আজকে মনে হচ্ছে না যে ঘুমটা খুব দরকার, খুব দরকার। বিশেষ করে এই 4 ধাম যাত্রায় আমি হয়তো 1 রাত্রি কি 2 রাত্রি খুব ভালো করে ঘুমিয়েছি। কালকেরটা খুব ভালো ঘুম হতো, কারণ ঠান্ডা ছিল, খুব ভালো ঘুম হতো। কিন্তু ওই প্রথমে 1:30টার সময় সবাই মনে করলো যে না সকাল হয়ে গেছে, উঠে পড়ো, আর তারপরে শুরু হলো 4টে থেকে ভজন। আর তার আগে আমি ঘুমিয়েছি হচ্ছে রুদ্রপ্রয়াগে, যেদিনকে আমি সোনপ্রয়াগ গেলাম, সেই দিনটাতে আমার ঘুমটা ভালো হয়েছিল। আর পুরো 4 ধামে কোথাও শান্তি করে আরাম করে ঘুমোতে পারেনি। নয় ভিডিও কপি করো, না হলে একটা ভিডিও এডিট করো, না হলে পৌঁছেছি রাত্রিরে, বেরোবো ভোরবেলা, এই সব হয়েছে। যাই হোক, গুড নাইট, টাটা।